হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। ব্লগটা অনেক দেরি থেকেই শুরু করছি। আজ হলো 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ। আজকে হলো বুধবার। তো বারগুলো তোমাদেরকে বলে দিই, না হলে তোমরা অনেকেই বলো যে আমি আগের ভিডিও ছাড়ছি। আগের ভিডিও নয়, এখনকার ভিডিও। তোমরা জানোই আমি কালকে গেছিলাম ডক্টরের কাছে। কালকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ বুঝতেই পেরেছো আমি তোমাদের সাথে কী শেয়ার করেছি। তো ডাক্তারবাবু যখন আমাকে 2 দিন এক্সট্রা সময় দিয়েছে, তো আমি 2 দিনের মধ্যে যদি কোনো কিছু না হয়, আমার শরীরের কোনো কিছু না হয়, তাহলে আমি বৃহস্পতিবার দিন না হয় শুক্রবার দিন ভর্তি হয়ে যাব। বাড়িতেও লেগেছে প্রচুর কাজ। এই টাইমটা হচ্ছে আমাদের কাজের সময়। মানে এদিকে আলু লাগানো শুরু হয়ে গেছে, বাড়িতে আলু কাটা শুরু হয়ে গেছে, সব মিলিয়ে বাড়িতে দারুণ তোড়জোড় কাজের। এই টাইমে মানে আমার এখন মানে যদি আমি চাইতাম, ডাক্তারকে বলতাম যে আমি ভর্তি হয়ে যাব, তাহলে আমাকে ডাক্তারবাবু ভর্তি করে নিত। আর আমি বলেছি যে আমার তো সেরকম অসুবিধে নেই, আমাকে কি 2টা দিন সময় দেওয়া যেতে পারে? বলছে হ্যাঁ, তুমি সময় নিতে পারো, যদি রাত বেরোতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি চলে আসবে। বললাম ঠিক আছে, আমি চলে যাব। এখন তো আমার হাতে বলতে গেলে সময় নেই, যখন খুশি তখন আমার কিছু একটা হয়ে যেতে পারে, বলা যায় না। ডাক্তারবাবু সম্পূর্ণ চেক করে দেখলো, আমার কোনো কিছুই হয়নি। মানে জল ভাঙার যে একটা আছে, ওটাও হয়নি। বাচ্চা হওয়ার জন্য যে বলে না মুখ খুলেছে, সেটাও হয়নি। তো মানে ব্যথা কোনো রকমই কিছু না, শুধু মেরুদণ্ডটা হালকা ব্যথা, বেশি না, হালকা ব্যথা, যেটা মাঝে মধ্যেই হয়। আর মাঝে মধ্যেই তলপেটে একটু যে আমাদের মিনসোলে যেরকম হয় সেরকম ব্যথা হয়, তাছাড়া কিছুই না। তো আজকে আমাদের বাড়িতে সবথেকে বেশি কাজের চাপ, সেটা হচ্ছে আজকে আমাদের আলু লাগানো 1 বিঘে জমি আজকে কমপ্লিট করতেই হবে। আলু কাটা হয়ে গেছে। ওইদিকে কিন্তু লেবার এসেছে আজকে 2 জন, একজন বৌদি একজন মামা, 2 জন করে লেবার নেওয়া হয়েছে। কারণ ওই জমিটা আমাদের লাগানো হয়ে গেলে আমরা 3 দিন হাতে সময় পাবো। 3 দিনের মধ্যে যদি বেবিটা হয়ে যায়, তারপর মনে করো হয়ে গেলে না আমি হসপিটালে থাকতে পারবো, সেটা কোনো ব্যাপার না। বরমশাই থাকবে, মাও যাবে, কেউ না কেউ আমার সঙ্গে যাবে। তো সবসময় তো মা থাকতে পারবে না, কারণ আমাদের এই টাইমটাই হচ্ছে আসল। তোমরা জানো আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ, বাবা হাঁটতে টাটতে পারে না। এখন টোটাল সংসারটা কিন্তু আমাদের এই জমির উপর দিয়ে চলে। তো সেই কারণে আমি মার কাছে জোর করে বললাম, তুমি সকাল সকাল জমিতে চলে যাও, আমি আজকে রান্নাটা করব। সেরকম বেশি চাপের রান্না করব না, একদম নর্মাল রান্না করব। মানে মুসুর ডাল, ডিমের ঝোল, আর করব পটল ভাজা। প্রথমে ভেবেছিলাম পটল আলু দিয়ে ডালনা করব, তো ভাবলাম না, এটা অনেকটা চাপ হয়ে যাবে, পটল ভাজাটাই করে নিই। মুসুর ডাল তো বেশিক্ষণ লাগবে না, প্রেসারে বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলের জন্য মশলাপত্র যা আছে সব মিক্সিতে করে নেব, যে ছোটো মিক্সিটা তোমাদের দাদাভাইয়ের আছে সেটা দিয়ে করে নেব, চাপ হবে না। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মা ভাত বসিয়ে গেছে, ভাতটা প্রায় হয়ে এসেছে, উতলে এসেছে ভাত, কিছুক্ষণের মধ্যে ভাতটা নামিয়ে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো। তো দেখো এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি এখানে। আর এদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি, প্রেশারের মধ্যে ডাল সেদ্ধটাও আমার কমপ্লিট। বরমশাই উঠেনি, ওর জন্য যে চা করা আছে, পরে একটু চাটা জাল দিতে হবে। আর এদিকে ডিমের ঝোল রান্না করব। আর আমার না একটা জিনিস খেতে খুব ইচ্ছে করছে আজকে, জানি না কেন এত ইচ্ছে করছে। লাউ মানে আমাদের গাছের যে লাউটা আছে, ওটা দিয়ে ডাল দিয়ে যে একটা রান্না করে, মানে ডাল ছিটা বলে, যে লাউ ছেটা বা ডাল ছেটা যেটাই বলে, সেটা খেতে খুব ইচ্ছা করছে। তো ভাবলাম যে না, আজকে খেয়ে নিই। আর রান্না যখন করব একটু বেশি করেই করি। এই যে এতটা তো লাগবে না, হাফ রান্না করব আর হাফ রেখে দেবো, পরে খাওয়া যাবে। তো চলো এটাকে এখন কাটবো, কেটে কিভাবে রান্না করি এটার টোটাল রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো। আমি কোনোদিন করিনি, শুধু দেখেছি, মোবাইলে দেখেছি যে এভাবে করে, কোনোদিন করা হয়নি সেরকম। তো আজকে রান্না করব। বিশাল বড় হয়েছে লাউটা, 2টো ছিল, একটা পাশের বাড়ির বৌদি নিয়ে গেছে, একটা আমি নিয়ে এসেছি, আর একটা কিন্তু বিছন রাখা হয়েছে। তো এটাই এখন রান্না করব। সকাল সকাল এদিকে দেখো বাড়ির সবাই চলে এসেছে জমিতে, আমাদের আলু লাগানো শুরু হয়ে গেছে। তোমরা দেখো আমার বাবা কিন্তু ঠিকঠাক করে বসতে পারে না, তবুও কিভাবে কাজ করে। আমার ডেলিভারি খুব সামনেই, সেই কারণেই বাবা কিন্তু এভাবে ঝটপট করে কাজ করে নিচ্ছে। আর সাথে আছে লেবার আছে, মা আছে, সবাই মিলে কিন্তু এভাবে আলু গাড়ছে। আর আমার বাবার অবস্থাটা দেখো, এভাবে কিন্তু ছেঁচড়েও কাজ করে, কারণ জানে যদি আমি হসপিটালে চলে যাই তাহলে আমার বাড়িতে কাজ করার মতো কেউ থাকবে না। মা না থাকলে একটা বাড়ির
জমির কাজ আমাদের শুরু হবে না। আর এখন যদি আলু লাগানো না হয় তাহলে কিন্তু আলু লাগানোর টাইম পার হয়ে যাবে। আলুতে প্রচুর গাঁজা চলে এসেছে। আর আজকে আমি জানতাম না যে আজকেই আমার কিন্তু লেবার পেন উঠবে আর আমার বেবির জন্য আজকে আমার হসপিটালে যেতে হবে। তো আমি ভাবছি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি ভাবছিলাম যে না, আজকে আমার অনেকগুলো কাজ আছে, আমি সবগুলো কাজ করব, করে তারপর পরশুদিন বা তার পরের দিন ডাক্তার যখন বলেছে হসপিটালে ভর্তি হতে, তো তখন ভর্তি হয়ে যাব। কারণ আমার এখনও সেই রকম বেশি ব্যথা ওঠেনি। তার জন্য আমি ভাবলাম যে রান্না টান্না শেষ করে সব কাজগুলো করে সব কিছু ধোয়া পাল্লাগুলো করে নেব। এদিকে মাও বসে বসে আলু লাগাচ্ছে, বাড়ির সবাই কিন্তু আমাদের আলু লাগাতে ব্যস্ত। তোমাদের দাদাভাইও কিন্তু এই জমিতে এসে আলুর কেল বন্ধ করে দিয়েছে। আমাদের বাড়িতে ও এলে আমার সব সময়ই আমাদের বাড়িতে কাজ একটু একটু করে দেয়, কারণ ও জানে আমার বাবা কাজ করতে পারে না। আমার বাবা যদি কাজ করতে পারতো তাহলে কখনোই ওকে দিয়ে কাজ করাতো না। আর আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইকে কখনো কাজ করতে বলে না, সবই ওর মনের ইচ্ছায় করে। কারণ আমার বাবার একটা পা নেই, একদম সামনের দিকটা নেই, তবুও বাবা এভাবে কাজ করে। একজন প্রতিবন্ধী মানুষ হয়ে এভাবে কাজ করে, তখন ও এত বড় ছেলে হয়ে বসে দেখতে পারে না। ও বলে বাবার জামাই আমি, সেটা আমি মানি না, আমি হচ্ছে এই বাড়ির ছেলে। মানে আমার ভাই যেমন সেরকম ও নিজেকে মানে। তো সেই কারণে কিন্তু সম্পূর্ণ কাজ ও চায় সাহায্য করতে। এদিকে দেখো ওরা আলু কাটছে আর এদিকে আমি রান্না করছি। আজকে বাড়িতেই লাউ রান্না করব। আমাদের গাছে লাউ হয়েছে, তো ভাবলাম যে আজকে না খুব লাউ ছেটা খেতে ইচ্ছা করছে। মানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়, ওটাকে না আমরা ডাল ছিটাও বলি বা লাউ ছিটাও বলি, ওটা খেতে ইচ্ছে করছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটার মধ্যে না একটু তেল বেশি দিলে ভালো লাগে, মানে এরকম তেল লাগবে। ডাল ভাজবো, অনেক কিছু মশলা টশলা দিতে হবে, সব কিছু ভাজাভাজি করবো, তো একটু পরিমাণ তেল লাগবে। আর লাউটাও তো অনেকটা। দিয়ে দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো 5 ফোড়ন। আর আমার কাছে 5 ফোড়নের গন্ধ ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা ঝাল আছে তাই দিয়ে দিয়েছি প্রায় 6-7টা। এটা দিয়েই আমার পুরো সবজিটা রান্না হবে। আর তোমরা তো দেখলেই যে আমি শীতলাউ কতটা পরিমাণ কেটেছি। তারপর দিয়ে দেব ডাল। ডালটা আর এখানে ধুইনি, এভাবে দিয়ে দিয়েছি কারণ ডালটা অনেকটাই ভালো। এই ডালটা আনলে না ধুতে হয় না, আর ধুলে এই রান্নাটা ভালো হয় না, তো সেই কারণে কিন্তু আর ধুতে হয়নি। আর এই ডালটা হচ্ছে মুগ ডাল, তো মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর ডালের কালারটা হালকা একটু পরিবর্তন হলেই সুন্দর একটা গন্ধ বেরোয় না, খিচুড়ি রান্না করার সময় যেরকম একটা গন্ধ বেরোয়, সেরকম হালকা একটু গন্ধ বের হলেই সাথে উপর দিকে লাউ যেগুলো কাটা আছে, এই লাউগুলো কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটেছি। কারণ আমি যখন ঘন্ট রান্না করি তখন আমি লাউগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তো সেটা আর করিনি, আমি দা দিয়ে কেটেছি। দা দিয়ে কাটলে লাউটা একটু মোটা মোটা হয়, ভালো লাগে। তো এখন আমি লাউটা দিয়ে দেব। লাউটা অল্প অল্প করে সম্পূর্ণ লাউটা এটার সাথে মিশিয়ে দেব। যখন রান্নাটা হবে উপরে লাউও দেখা যাবে, উপরে ডালও দেখা যাবে, খেতে ভীষণ ভালো হয়। এই রান্নাটা আমি কোনোদিন করিনি, আজকে প্রথম আমার খুব ইচ্ছে করছিল খেতে। আর আমি জানি না যে আমার বেবি এই রান্নাটা খেতে চেয়েছিল মনে হয়, কারণ এটা খাওয়ার পরেই আমার আজকে লেবার পেন সন্ধ্যের দিকে উঠে যাবে। তোমরা টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে করে রেখেছিলাম, কিন্তু ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লাউটাকে। এখন পুরোপুরিটা দিয়ে দেব। আর সম্পূর্ণ দেওয়ার পর দেখো কড়াই ভর্তি হয়ে গেছে লাউটা দিয়ে। এখন হালকা হালকা করে আলতোভাবে এটাকে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ, তারপর হলুদ সব কিছু দিয়ে নাড়াচাড়াটা করে নিচ্ছি। করে হালকা এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু অনেকটা কমে যাবে। এই লাউটার থেকে অনেকটা জল ছাড়ে। জল ছাড়তে ছাড়তে লাউটা কিন্তু একদম এক বাটি হয়ে যাবে। আর এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আর এদিকে কিন্তু দেখো তোমার সাথে কথা বলতে বলতে লাউ রান্না বসিয়ে দিয়েছি, তারপর একদম ঢেকে দিলাম। তো চলো রান্নাটা হতে থাক। তো বন্ধুরা আজকে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। এখানে করলাম মুসুর ডাল বেশি করে, আর এটা পাশের বাড়ি বৌদির বাড়ি থেকে আমার জন্য দিয়ে গেছে, লাউ দিয়ে মাছ দিয়ে ঘন্ট। আর এদিকে আমি আবার রান্না করেছি লাউ দিয়ে ডাল দিয়ে যে লাউ ছেটা বলে ওটা। আর এখানে রান্না হয়েছে আমার ডিমের ঝোল। এই হচ্ছে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে যে 2জন লেবার আছে তার মধ্যে একজন খেয়ে ফেলেছে, তার সাথে সাথে তোমাদের দাদাভাইও খাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে ফেলেছে, আমরা সবাই খেয়ে ফেলেছি। এখন শুধু যে বৌদিটা আমাদের বাড়িতে কাজ করছে সেই বৌদিটা চলে গেছে বাড়িতে চান করতে, তো এলে খাওয়া দাওয়া করবে। চলো এই জায়গাটাকে পরিষ্কার করে 3টে থাল ধুয়ে নিব,
মা যাবে এখন আবার সার দিতে। এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার। এখানে আমি দুধ বসিয়ে রেখেছি, কারণ দুধটা একটু গরম হবে, সেই কারণে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বাইরে বাইরে বসে আছে। ওই যে বাবা ওখানে বসে বসে আলু কাটছে, মামাটা বসে আছে এখানে, ভাইও রেডি হচ্ছে, এখন যাবে খেতে জমিতে। তো জমিতে যাবে, একটা শার্ট পরে না গেলে না ভীষণ মানে চুলকায়, শরীর চুলকায়, সেখানে একটা শার্ট পরে যাবে। তো চলো, আমার তো দিকে কাজ টাজ কমপ্লিট। তো আমার কয়েকটা কাপড় চোপড় আজকে ধুয়ে দেওয়ার বাকি আছে, সেগুলো ধুয়ে দেবো। ধুয়ে টুয়ে দিয়ে আমিও ঝটপট করে চান করবো। রান্না শেষ করেই আমার ইচ্ছে ছিল কতগুলো কাজ করার, কিন্তু সেগুলো আর পারছিলাম না, কারণ এই যে বড় গরুটা, এটা ভীষণ জ্বালাচ্ছে। আমাদের বাড়ির গায়ে একটা গরু আছে, তো সেই গরুটা কি বলে যে বাচ্চা হবে হওয়ার আগে, তো সেই গরুটার জন্য কিন্তু এই গরুটা বারবার ঘুরছে। তো এই দেখো বড় একটা মানে মহাকাল বেরিয়েছে, পুরো আমাদের বাড়ি তছনছ করে ফেলেছে। রান্নাঘরে আমি খাবার দিচ্ছিলাম লেবারকে, তো সেখানে একদম চলে গেছিলো, একদম রান্নাঘরে ঢুকে পড়েছিল। ঘরে আমি আর ওই যে লেবার ছিল, মানে একটা বৌদি আমাদের বাড়িতে কাজ করছে, যে আলু গাছে দেখলে, তো সেই বৌদিটা ছিল। আমি এতটা পরিমাণ ওকে দেখে ভয় পেয়ে গেছিলাম। তারপর মা আমাকে বললো, ও যতক্ষণ এ পাশে আছে ততক্ষণ কোনো কাজ করতে হবে না। এখন চলে গেছে আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের সামনের বাড়িতে। ওই দেখো ওই বাড়ির একটা দাদা একদম খ্যারের যে পুঁজিগুলো আছে ওটার মধ্যে উঠে গেছে। মানে গরুটা না ভীষণ ভয়ানক, এই গরুটা প্রচণ্ড ঢিসি দেয়, মানুষ দেখলে দৌড়ে আসে। এসব গরু দেখলে ভীষণ ভয় লাগে, খুব রিস্কি হয়ে যায়। তো মা বাবা সবাই জমিতে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমাকে বলছে যে তুই ঘর থেকে বেরোস না। তো দেখো আমি ঘরে একদম দরজা টরজা বন্ধ করে দিয়ে বসে আছি। এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, কাপড় ধুয়ে দিতে হবে। আমার না অনেক সমস্যা হয়ে যাচ্ছে যে কখন ধুবো। আজকে না ধুয়ে দিলে মনে হচ্ছে যে কাল থেকে যদি আবার রোদ না উঠে। তারপর কাপড় চোপড় নিয়ে প্রায় এখন বেজে গেছে 1টার মতো, কাপড় চোপড় নিয়ে চলে এলাম কলের পাড়ে। এগুলো না শুধু এমনি ধুয়ে দেবো, কমফোর্ট দিয়ে এমনি ধুয়ে দেবো, কারণ এই কাপড়গুলো অনেক দিন থেকে গোছানো ছিল, তো সেই কারণে গোছানো থাকতে থাকতে দেখবে একটা কেমন হালকা গন্ধ হয়। তো সেই গন্ধটা আমার কাছে খুব খারাপ লাগে, তো সেই কারণে আমি কমফোর্ট দিয়ে এগুলো ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পর কিন্তু এগুলোর গন্ধটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখন ঠিক আছে। আর আমার কাছে কাপড় চোপড় একটু হালকা যদি গন্ধ করে আমার কাছে ভীষণ খারাপ লাগে। এদিকে জেঠু জেঠি ওরা সবাই কিন্তু জমিতে গোবর ফেলাচ্ছে। জেঠু জেঠি সবাই চলে গেল জমিতে, বাড়িতে পুরো আমি একাই আছি। এদিকে কিন্তু বৌদিকে বলে গেছে মা আমাকে একটু দেখে রাখতে, পাশের বাড়ির বৌদিকে, কারণ আমাদের এখন জমির কাজগুলো করতেই হবে। তো এখানে বৌদি অনেকগুলো কাপড় নেড়ে দিয়েছিল, ওদেরগুলো শুকিয়ে গেছে দেখছি, তাই আমি ওদের কাপড়গুলো সব কিছু নিচে নামিয়ে দিলাম, আর আমার ভেজাগুলোকে উপরে দিয়ে দিলাম। 1টা বেজে গেছে, 3টে উপর দিয়ে রোদ থাকে, তারপর আর রোদটা থাকে না। তো সেই কারণে কিন্তু ভাবলাম যে না, রোদ চলে যাবে, আমার কাপড়গুলোকে আমি আগে চিপে চিপে দিয়ে দিই, হালকা একটু শুকিয়ে গেলেও কিন্তু এদিক থেকে আমার অনেকটা হেল্প হবে। এদিকে কাপড়গুলো আমি নেড়ে দিয়ে ওইদিকে এবার ঘরটাও মুছে নিয়েছিলাম, মানে আমাদের যে পাকা ঘরটা আছে, অনেক কদিন থেকে মোছা হচ্ছিল না, মা জমির কাজে ব্যস্ত ছিল, তো সেই কারণে মোছামুছিটাগুলো হচ্ছিল না। তো ওইদিকে কাপড়গুলো মেলে দিয়ে ঘরটা মুছে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। ঘরটর মুছে নিয়েছি, কারণ আমাদের এই যে ডানটার মতো একটা আছে মোছার, তো সেটা দিয়ে মুছতে অসুবিধে আমার হয় না। আর আমি প্রেগনেন্সির টাইমে না কাজ টাজ করি, আমার না সেরকম অসুবিধে হয় না, কারণ যদি অসুবিধে না হয় তাহলে প্রেগনেন্সির টাইমে কাজ করাটা ভালো। তো সেই কারণে কিন্তু আমি এখন হালকা হালকা অনেক কাজই করে থাকি। আর ধোয়া পাল্লা বেশি একটা করি না, আজকে করেছি, কিন্তু মার হাতের ভীষণ বকুনিও আমি খেয়েছি কেন ধোয়া পাল্লাগুলো করতে গেলাম। আর আমাকে বলছিল ধোয়া পাল্লা করেই নাকি আমার লেবার পেনটা উঠে গেছে, কিন্তু না, আমার বেবি হওয়ার সময় হয়ে গেছে বলেই কিন্তু আমার লেবার পেনটা উঠেছে, যতটুকু আমি জানি। কারণ এখন আমার টাইম চলে যাচ্ছে, এখন যে কোনো দিন আমার বেবি হয়ে যেতে পারে, সেই কারণে আমি রিস্ক আর না নিয়ে কিন্তু আমার লেবার পেনটা অল্প থেকে একটু যখন বেশি উঠে গেছে তখনই আমি ডাক্তার কাছে চলে যাই। এদিকে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো অনেক আলু আমাদের উঠানে পড়ে আছে, কারণ বাবা এতক্ষণ বসে এখানে আলু কাটছিল। বাবা বাড়িতে আমাকে পাহারা দিচ্ছিল, কারণ ওই বৌদিটা না বাড়িতে ছিল না, ব্যাংকে চলে গেছিলো। তো ওই দিক থেকে বাবাকে আমি ডেকে নিলাম যে বাবা বাড়িতে আসো, কারণ গরুটা ভীষণ জ্বালাচ্ছে এই দিক থেকে। বাবা বাড়িতে এতক্ষণ ছিল, তো বসে বসে আলু কাটছিল, আর আমি আমার কাজগুলো করছিলাম। কাজ করতে করতে বাবার সাথে অনেক রকম গল্পও করছিলাম, কিন্তু জানতাম না যে আজকের এই কাজগুলোই আমার শেষ কাজ হবে, তারপর থেকেই আমার হসপিটালে গিয়ে দিন শুরু হবে। পুরো বাড়িটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, আমার নোংরা দেখতে একদমই ভালো লাগে না। আর এইদিকে সন্ধেবেলায় উঠে গেছে আমার প্রচণ্ড পিঠে ব্যথা, প্রচণ্ড মেরুদণ্ডতে ব্যথা, প্রচণ্ড মানে লেবার পেনের মতো একটা উঠে গেছে, আর জিনিসটা আস্তে আস্তে বাড়ছে। ভাইকে বলাতেই ভাই হালকাভাবে আমার পিঠটা মালিশ করে দিচ্ছে। আমার ভাই না আমার ভীষণ খেয়াল রাখে, সত্যি
শরীরটা খারাপ লাগছিলো বলে ভাই বলল কোথায় ব্যথা হচ্ছে। আমি বললাম আমার না মেরুদণ্ডটা না একদম ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তো বললো বস আমি তোর মেরুদণ্ডটা হালকা হালকা করে মালিশ করে দিই। আর আমাকে বলছিল কি মানে আমি ব্যথায় কাতরাচ্ছিলাম বলে আমাকে বলছিল চল না বসে বসে লুডো খেলি। তারপর একটু বেশি ব্যথা উঠে গেল, মা বলল যে না আমরা আর দেরি করবো না, তুই রেডি হয়ে পড়। আর এই যে একটা নাইটি পরে নিয়েছি, মাথার চুলটা বিনুনি করে নিচ্ছি। এখনই আমাদের কিন্তু চলে আসবে মানে অ্যাম্বুলেন্স আসলে আমরা চলে যাব হসপিটালের উদ্দেশ্যে। এদিকে মামা মামিকে খবর দেওয়া হয়েছে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। আমি চাচ্ছিলাম ওদেরকে দেখে তারপর হসপিটালে যেতে, কিন্তু আমি আজকে হসপিটাল ভর্তি হওয়ার পর আজকে আমার বেবি হয়নি, কারণ আজকে আমাকে ডাক্তার সেরকমভাবে দেখেনি। রাত্রে গেছিলাম তো সেই কারণে কিন্তু ডাক্তার রাত্রেবেলায় বসে না, আমি জানতাম না। কিন্তু আমার ব্যথাটা সহ্য হচ্ছিল না। দেখো আস্তে আস্তে আমার ব্যথাটা বেড়েই যাচ্ছে। আর এই ভিডিওগুলো একটাও আমি করিনি, বুনু করেছে। দেখো আমি ভিডিও যদি করতাম তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু আরও তুলে ধরতে পারতাম। তো সেরকম আমি কিছুই তুলতে পারিনি তোমাদের সামনে, কারণ দেখবে যখন শরীর খারাপ থাকে বা যখন কোনো কিছু নিয়ে ভালো না লাগে, শরীর খারাপ থাকলে কিন্তু এইসব ভিডিও টিডিও কিছুই মনে থাকে না। বুনুর কাছ থেকে আমি মোবাইলটা চাচ্ছিলাম, কারণ বৌমনিকে ফোন করব। এদিক থেকে আমি, মা বা তারপর হচ্ছে বরমশাই, বৌমনি, আমরা গেছিলাম সবাই মিলে হসপিটালে। তো বাইরে অনেক লোকজন, ভেতরে আছে মামা মামি আমাকে দেখতে এসেছে। তো সবাইকে আমি দেখে শেষবারের মতো প্রণাম করতে যাচ্ছি। মামা মামি আমাকে বলছে প্রণাম করিস না, ভালোভাবে যা, সুস্থভাবে যা, আর সব সময় ফোন করে খবর দিস। তো চলো, এদিকে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স চলে এসেছে। আমরা পুরোপুরি রেডি, মাও রেডি। এদিকে ব্যাগপত্র সব তোলাতুলি হচ্ছে, আমরা অ্যাম্বুলেন্সে উঠে পড়বো এখন। তখন ভয় লাগে তো, তার মধ্যে কোনো লাগতো না, না ভয়টা ভাঙিয়ে দেওয়া লাগতো না। আইতেছে যেটা ইচ্ছে ভালো লাগে এটা করি না। হ্যাঁ মারা দাও। এটা আমার নিচে রেখে দিই। হ্যাঁ যে শুয়ে থাকতে ইচ্ছা করলে শুয়ে থাক। তোমাদের সাথে কদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো রকমই ব্লগ ভিডিও বা কিছু তোমাদের সাথে দিতে পারিনি। আজ তোমাদের সাথে কিছু কথা বলবো। আর আমার ব্লগ ভিডিওগুলো আগের থেকে এখন ছোট হয়ে যাবে আমি জানি, কারণ এতক্ষণ 20 মিনিট 25 মিনিট মতো কথা বলারও সময় আমার কাছে এখন অনেক ব্যাপার। কখন আমাদের ছোট সদস্য কান্না করে ওঠে বলা যায় না। তো আমি হসপিটালে ভিডিও করিনি, কারণ দেখো হসপিটালে অনেকে অনেক রকমভাবে থাকে। যারা সরকারি হসপিটালে গেছো বা ভর্তি হয়েছো কোনোদিন, তোমরা জানোই ওইসব জায়গাতে না ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া ঠিক না। তো আমি ভাবলাম যে আমার শরীরটা একটু ভালো হোক। আর তখন আমার হসপিটালে ছিলাম, তো আমি 6 দিন ছিলাম। আমার বেবি হয়েছে বৃহস্পতিবার দিন 5টা 52 বেবি হয়েছে। তারপর আমার সিজার লেগেছে। আমি তোমাদের বলি সিজার হয়েছে আমার কিছু সমস্যার কারণে আমাকে সিজার করতে হয়েছে। আমি নর্মালি চেষ্টা করেছিলাম। 4 তারিখ বুধবার আমার লেবার পেন উঠেছিল হালকা হালকা। তোমাদের আগে আমি বলতাম না আমার লেবার পেন মাঝে মধ্যে ওঠে, সেদিন একটু বেশি উঠেছিল। কোমর একটু বেশি ব্যথা করছিল। তোমরা আগে ভিডিওগুলো দেখবে। আমি এসব ভিডিও কিছু বানাইনি, বুনু আমাকে একটু একটু করে যেটুকু বানিয়ে দিয়েছে। আর ভাই আমাকে হাসানোর চেষ্টা করছিল সেই টাইমে। তো অতটুকুই ভিডিও আমার কাছে আছে, তাছাড়া কিন্তু আমার কাছে কোনো ভিডিও কিছু নেই। কথা বলতেও এখন আমার কষ্ট হয়। আজকে হচ্ছে আমার বেবি হওয়ার 7 দিন। আমি প্রায় 6 দিন পর হয়তো তোমাদের সামনে আসছি, তোমাদের সামনে ভিডিও দিচ্ছি। তো আমার কি হয়েছিল আমি তোমাদের বলি। আমি ডক্টরের ওখানে ভর্তি হলাম, প্রায় রাত 9টার সময় গিয়ে আমি হসপিটালে গেলাম। অ্যাম্বুলেন্স ফোন করলাম, রাত 9টার দিকে গিয়ে হসপিটালে ভর্তি হলাম। সেখানে ভর্তি হওয়ার পর আমাকে কোনো রকম কোনো ওষুধ টষুধ দেওয়া হয়নি, শুধু বলেছিল যে ব্যথাটা বেশি উঠছে না কম উঠছে লক্ষ্য রাখতে। তো আমার সারা রাতেই ব্যথা ছিল কোমরটা, আর হালকা হালকা জল ভাঙা ছিল, হালকা বলে আগে যতটুকু হতো তার থেকে একটু বেশি। তো ডাক্তার পরের দিন সকালবেলা আমাকে শুধু একটা ট্যাবলেট দিয়েছে, সেই ক্যাপসুলের মতো একটা ওষুধ দিয়েছে। তো সেটা খাওয়ার পরেও আমার ব্যথাটা বাড়িয়েও নি কিছুই না।
ইঞ্জেকশন বা স্যালাইন ওসব কিছু দেয়নি। তারপর আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার এরকম, পরে আমি ডাক্তারবাবু দেখালাম, মানে ওখানে হসপিটালে ডক্টর দেখানোর পর ডাক্তারবাবুকে বললাম যে আমার এরকম এরকম হচ্ছে। তো ডাক্তার আমাকে বললো যে তুমি একটা কাজ করো, এখনই একটা ইউএসজি করিয়ে আনো। তো তখন বাজে প্রায় 1টা ডাক্তার দেখানোর পর। তো আমার ওখানে বন্ধুরা ছিল, তো ওদেরকে ফোন করলাম, ওরা বললো ঠিক আছে তুই আয়, তোর ইউএসজিটা আমরা এখনই করিয়ে দেবো। তো আমি ইউএসজিটা করলাম, প্রায় 2-2:30 বেজে গেছে, 2-2:30 বেজে গেছে। সেই টাইমে ইউএসজিটা করে এনে ডক্টরকে দেখালাম। ডক্টর বললো যে আমার বাচ্চার থলির ওখানে রক্ত জমাট হয়ে গেছে। সেটা শোনার পর ভীষণ ভয় পেয়ে গেছি। আমার বাড়ির লোককে ডেকে বললো যে গার্জিয়ান লাগবে। তো গার্জিয়ানদেরকে ডাকলো, ডেকে বললো যে ওনার মানে বাচ্চার থলিতে রক্ত জমাট হয়ে গেছে, ওনাকে ইমিডিয়েটলি সিজার করতে হবে, নর্মালে চেষ্টা করা একদম ঠিক না। তো আমার বর, মা, বৌমণি ওরা গেছিলো আগের দিন। তো বৃহস্পতিবার দিন বৌমণিকে আমি সকালবেলা পাঠিয়ে দিয়েছিলাম। তার কারণ বৌমণির স্কুল ছিল, তো ওখানে রাতটা বৌমণির মা আমার সঙ্গে ছিল, বড়ও ছিল নিচে, কারণ হসপিটালে বরকে ঢুকতে দেয় না। 2টো টাইম আছে, টাইমের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ওকে ঢুকতে দেয়, তাছাড়া ঢুকতে দেয় না। তো ইউএসজিটা করিয়ে আনার পর এই কথা শুনে আমার মা, বর সবার চোখে জল। আমারও খুব কষ্ট হচ্ছিল সেই টাইমটাতে, মনে হচ্ছিল যে ভগবান এখন আমি কি করব। তো আমাকে বললো 10 মিনিটের মধ্যে রেডি হও, সিজার করব তোমার। আমি কোনো রকমভাবে তৈরি ছিলাম না, মানে আছে না মনের দিক থেকে তৈরি হওয়া, আমি সিজার করতে যাবো, একটা ভয় থাকে ভেতরে, অনেক কিছু শুনেছি, অনেক কিছু আগের থেকে জেনেছি সিজার সম্বন্ধে। তো আমি সেই টাইমটাতে প্রস্তুত ছিলাম না। তারপর আমাকে বললো 10 মিনিটের মধ্যে তুমি কাগজপত্রগুলো জমা দাও, তোমার সিজার হবে। তো এদিকে একটা লিস্ট ধরিয়ে দিল বরের হাতে, লিস্টে ধরিয়ে দিয়ে বললো এই জিনিসগুলো নিয়ে আসো, মানে যেমন হাতের গ্লাভস, এগুলো অনেক কিছু দিয়েছিল, আমি সবগুলো দেখিনি। আমাকে বললো একটা ড্রেস দিয়ে যেটা পরো, আমি যে নাইটিটা বাড়ি থেকে পরে গেছি ওটা খুলে ওখানকার ড্রেস আমি পরে নিয়েছি, ওখানকার ড্রেসগুলো পিঠে বাঁধার মতো। তারপর 10 মিনিটের মধ্যেই আমার সিজার করা হয়। আর সেই টাইমে আমি নিজের থেকে প্রিপারেশন নেব, বা একটা আছে না কি হবে কি না হবে, কোনো কিছু ভাবার টাইম পাইনি। এমনকি আমি আমার মানে এমন কাছের মানুষ যারা আছে তাদেরকে আমি একটু দেখব, সেটার টাইমও পাইনি। এরকম অবস্থা আমার হয়ে গেছিলো। শুধু আমি ফোন করেছিলাম দিদিকে, ফোন করে শুধু বলেছিলাম দিদি আমার সিজার আছে, কিছুক্ষণের মধ্যেই আমার সিজার, তুমি আসবে? তো সন্ধেও হয়ে গেছিলো, তবুও বড় মামা, বড় মামি ওরা সবাই গেছিলো আমার সিজারের সময়। আমি বড় মামা, বড় মামিকে দেখেছিলাম ওখানে, মানে আমি যখন ভিতরে চলে যাই তখন দেখিনি, আমাকে যখন সিজার করে বাইরে আনা হয় তখন আমি দেখেছিলাম ওদেরকে। আর একমাত্র মা আর বড়মশাইয়ের মুখটা দেখে আমি ভিতরে ঢুকেছিলাম। খুব ইচ্ছে ছিল বাবা সবাইকে দেখবো, দেখে ভিতরে ঢুকবো। তো সেখানের কি এক্সপিরিয়েন্স, সেখানে কি হয়েছিল না হয়েছিল সেগুলো তোমাদের সাথে আলাদা ভিডিওতে শেয়ার করব। আজ থেকে আমি ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, যে আমার সিজার লেগেছে সেটা আমি আজকে তোমাদের বললাম, আস্তে আস্তে তোমাদের সাথে সব আমি শেয়ার করতে শুরু করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানেই রাখছি, ব্লগটার বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ছোট সদস্যকে আশীর্বাদ করো সবাই, ও যেন খুব ভালো থাকে। চলো এখানেই রাখছি, টাটা।